your mentor from Genesis Outlier. আমরা আজকে মাস্টারিং এমআরসিপি শীর্ষক একটা সেশন আপনাদের সবার উদ্দেশ্যে নিচ্ছি। তো সেখানে আমরা আসলে হাইয়ার টপিক হচ্ছে এমআরসিপি বা এফসিপিএস এ যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে থাকি। তার মধ্যে একটা ইনফিনিটি স্টার টপিক হচ্ছে আপনার ইউরিনারি ইনকন্টিনেন্স। তো আমি আজকে আপনাদের সাথে আমি জেনেসিস আউটলায়ারের মেন্টর ডক্টর ওয়াফা সাদিয়া করি। আমি এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিং হিসেবে কর্মরত আছি এবং এমআরসিপি পার্ট 1 পাস করেছি জানুয়ারি 25 সেশনে। আজকে আপনাদের সাথে পুরোটা সময় সেশনটা নিব। ওকে, আমি তাহলে সময় ক্ষেপণ না করে আমার স্লাইড হচ্ছে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন ইউরিনারি ইনকন্টিনেন্স বলতে আসলে কি বোঝাচ্ছে। তো ইনকন্টিনেন্স মানে আমরা সবাই আসলে জানি। তো সেখানে হচ্ছে ইউরিনটা হচ্ছে ধরে রাখতে পারবে না, এটা মেইনলি হচ্ছে সোজা বাংলা কথা, এটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। তো এখানে দেখেন এপিডেমিওলজিতে কি বলা আছে। এপিডেমিওলজিতে বলা আছে 4 to 5% পপুলেশন এফেক্ট হবে এবং সেই সাথে এল্ডারলি ফিমেল উইল বি এফেক্টেড। তো দেখা যায় আপনাদের যখন এফসিপিএস পার্ট 1 অথবা এমআরসিপি পার্ট 1 অথবা ইনফ্যাক্ট পার্ট 2 তে যখন কোয়েশ্চেন আসে, তখন দেখা যায় যে আমাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি হচ্ছে ফিমেল কে দিয়ে আসে। মানে দেখা যায় যে একটা ওল্ড ফিমেল বা হচ্ছে 50 to 60 ইয়ার্স এর একটা ফিমেল ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আসছে, লাফিং বা কাফিং এর সাথে তার হচ্ছে ইনকন্টিনেন্সটা হচ্ছে এরকম থাকে। অথবা দেখা যায় যে মেলও থাকতে পারে, লাগে যে বিপিএইচ এর একটা হিস্ট্রি দিল সাপোজ, তখন হচ্ছে পেশেন্ট হচ্ছে তার ইনকন্টিনেন্স হচ্ছে, সেক্ষেত্রে আপনার ড্রাগ অফ চয়েস কি হবে, এরকম টাইপের হচ্ছে কোয়েশ্চেন গুলো আসে। আচ্ছা, এখন দেখেন কি কি রিস্ক ফ্যাক্টর আছে। তো একটা ডিজিজ পড়তে গেলে আপনার অবশ্যই রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে। তো তখন দেখা যায় যে ক্লু হিসেবে যে আপনাদের যে এফসিপিএস পার্ট 1 যে এসবিআই ক্লু থাকে এবং এমআরসিপি যে ক্লু গুলো থাকে, তখন দেখা যায় যে ফিমেল একটা পেশেন্ট দিল, তার হচ্ছে অ্যাডভান্সিং এজ মানে হচ্ছে ফ্রেইল ওয়েমেন আমরা যাকে বলি, এবং সেই সাথে দেখা গেল যে তার হচ্ছে রিপিটেড হচ্ছে ভ্যাজিনাল ডেলিভারি হচ্ছে, এরকম টাইপের একটা হিস্ট্রি থাকে। অথবা তার হচ্ছে মানে পেশেন্ট অনেক বেশি অবিস, হাই বিএমআই থাকে এবং সেই সাথে হিস্ট্রিওটমির একটা হিস্ট্রি থাকতে পারে, এবং মেলদের ক্ষেত্রে দেখা যায় যে বিপিএইচ থাকলো এবং সেই সাথে দেখা গেল মেলদের ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকলো। তো সেই ক্ষেত্রে আপনার ইনকন্টিনেন্স হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশনের মধ্যে অনেক টাইপের ক্লাসিফিকেশন আছে, বাট মেইন ক্লাসিফিকেশন হচ্ছে 3 ধরনের মেনলি। সেটা হচ্ছে কি আর্জ ইনকন্টিনেন্স, যেটা হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্সে হচ্ছে হবে, এবং সেই সাথে আছে আপনার আমি হচ্ছে আন্ডারলাইন করে একটু পরে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে আর্জিন কন্টিনেন্স যেটা আছে, আর্জিন কন্টিনেন্সে কি হয়, এটা হচ্ছে আপনার ডেট্রোসোর ওভার অ্যাক্টিভিটির জন্য তখন দেখা যায় যে পেশেন্টের হচ্ছে আনকন্ট্রোলেবল হচ্ছে লিকেজ হতে থাকে, এবং সেই সাথে দেখা যায় স্ট্রেস ইনকন্টিনেন্স আছে এবং হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স আছে। এই তিনটা হচ্ছে ভাইটাল টাইপ আমাদের। এবং সেই সাথে দেখা যায় যে হচ্ছে আপনার মিক্সড ইনকন্টিনেন্স হিসেবে থাকতে পারে আর্জ এবং স্ট্রেস একটা ইনকন্টিনেন্স, এবং ফাংশনাল ইনকন্টিনেন্স নামে আরেকটা টার্ম হচ্ছে আমরা জানি। এখন আসেন আমাদের ওভার অ্যাক্টিভ বা আর্জ ইনকন্টিনেন্স বলতে কি বোঝাচ্ছে। তো আমি হচ্ছে একটা পিকচার আঁকার চেষ্টা করছি, আমার হচ্ছে পিকচারটা অত বেশি ভালো হবে না, এই জন্য আশা করি আপনারা আমার মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো এখানে দেখেন, আচ্ছা মনে করেন এটা হচ্ছে একটা ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। টেট্রোসার মাসল, এই যে এটা হচ্ছে মাসল, মাসেল এখানে, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার এটা হচ্ছে স্ফিংটার। তো নর্মালি কি হয় আমাদের আর্জেন্ট কন্টিনেন্সে কি হবে, পেশেন্ট হচ্ছে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি দিবে। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কিসের থাকে, সেটা থাকে হচ্ছে আপনার ইউটিআই অথবা আপার মোটর টাইপ অফ নিউরন লিশন। সাপোজ অ্যাজ হচ্ছে স্ট্রোক নিয়ে পেশেন্ট আসলো। তো পেশেন্ট যখন স্ট্রোক নিয়ে আসলো বা হচ্ছে আপনার যখন হচ্ছে আপার মোটর টাইপ অফ নিউরন লিশন নিয়ে আসলো, তো তখন হচ্ছে আপনার প্যাথোফিজিওলজিটা যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য ইনকন্টিনেন্স পানির মতো সোজা হয়ে যাবে। এখানে প্যাথোফিজিওলজিতে কি হয়, আপনার ডেট্রোসার মাসল যখন কন্ট্রাক্ট করে, ডেট্রোসার মাসল কন্ট্রাক্ট করার পরেই হচ্ছে স্ফিংটার হচ্ছে রিল্যাক্স করে, রিল্যাক্স করার পরেই হচ্ছে আপনার মিকচুরেশন রিফ্লেক্সটা তখন আসে এবং সেই সাথে হচ্ছে মিকচুরেশন হয়। এটা হচ্ছে নর্মাল প্যাথোফিজিওলজি। কিন্তু এখানে দেখা যায় ওভার একটিভ ব্লাডার বলেন বা আর্জ ইনকন্টিনেন্স যেটা বলেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপার মোটর টাইপ অফ নিউরোলিশন অথবা ইউটিআর জন্য দেখা যায় যে ডেট্রোসোর হচ্ছে ওভার অ্যাক্টিভিটি হতে থাকে। ওভার অ্যাক্টিভিটি জিনিসটা কি, মনে করেন হচ্ছে ব্লাডারে মানে 400 ml আসলে আপনার হচ্ছে ডেট্রোসোর মাসলটা হচ্ছে কন্ট্রাক্ট করার কথা, কিন্তু দেখা যায় প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনের প্রভাবে তখন দেখা যায় যে স্ফিংটারটা হচ্ছে রিল্যাক্স করে, রিল্যাক্স করার পরে মিকচুরেশনটা হওয়ার কথা। এটা হচ্ছে নর্মাল প্যাথোফিজিওলজি। কিন্তু এখানে দেখা যায় যে হচ্ছে পেশেন্টের ব্লাডারে 50 ml মানে খুবই কম ইউরিন জমা হওয়ার পরে প্যারাসিম্পেথেটিক ওভার স্টিমুলেশনের জন্য স্ফিংটারটা রিল্যাক্স হয়ে যায়। রিল্যাক্স হয়ে তখন দেখা যায় যে পেশেন্ট হচ্ছে ওয়াশরুমে খুবই দৌড়াদৌড়ি শুরু করে, এবং তখনই দেখা যায় যে পেশেন্টের ওয়াশরুম হচ্ছে ওইখানেই হয়ে যায় বা ইনকন্টিনেন্স যেটাকে আমরা বলছি। তো সেই ক্ষেত্রে
আপনি দেখতে পাচ্ছেন যে 400 ml এর যেখানে ডেট্রোসোল মাসলটা কন্ট্রাক্ট করার কথা 400 ml ইউরিনে, সেখানে 50 ml এর ব্লাডারটা ফিল আপ করতে না করতে প্যারাসিম্পথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য তখন গিয়ে কোলিনার্জিক রিসেপ্টরের অ্যাক্টিভিটিটা হচ্ছে বেড়ে যায়, স্ফিংটারটা হচ্ছে রিল্যাক্স হয়ে যায়, এবং সেই সাথে তার হচ্ছে মিকচুরেশনটা হয়। এটা হচ্ছে আপনার আর্জ ইনকন্টিনেন্সের প্যাথোফিজিওলজি। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোলিনার্জিক রিসেপ্টরের উপর যে কাজ করে, তো তখন হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টরের অ্যাক্টিভিটিটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। তো সেই জন্য আমরা দেখা যায় অ্যান্টি মাস্কারিনিক অথবা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়ে থাকি। আশা করি আপনার প্যাথোফিজিওলজিটা খুব ভালো মতো বুঝেছেন। এখন আসেন হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স কখন হবে? যখন হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স মেইনলি হচ্ছে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়, দেখা যায় 50 to 60 ইয়ার্স অফ এজ বা তার থেকে বেশি এইজের একটা পেশেন্ট দিল, সেই সাথে বললো যে তার হচ্ছে 5 থেকে 6টা বাচ্চা আছে এবং সবগুলো হচ্ছে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে, অথবা তার হচ্ছে ইউটেরাইন প্রোল্যাপস আছে, অথবা তার অ্যাডভান্সিং একটা এইজ আছে। তো এই প্রিডিসপোজিং ফ্যাক্টর অথবা আপনাকে রিস্ক ফ্যাক্টর দিবে। এবং সে যখন হচ্ছে লাফিং কাফিং অথবা স্নিজিং করে, মানে যখন একটা স্ট্রেসফুল কন্ডিশন হয়, তখন দেখা যায় যে তার হচ্ছে মিকচুরেটটা হয়ে যায়। তো এটা যেহেতু স্ট্রেসের মাধ্যমে হচ্ছে, তো এটাকে আমরা বলছি স্ট্রেস ইনকন্টিনেন্স। আর মিক্সড ইনকন্টিনেন্স জিনিসটা কি? যখন হচ্ছে বোথ আর্জ এবং স্ট্রেস দুইটা যখন একত্রে থাকবে, তখন আমরা সেটাকে বলবো মিক্সড ইনকন্টিনেন্স। এখন আসেন হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স জিনিসটা কি? ডিউ টু ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন, ডিউ টু হচ্ছে প্রোস্টেট এনলার্জমেন্ট। প্রোস্টেট এনলার্জমেন্ট বলতে বোঝাচ্ছে বিপিএইচ। বিপিএইচ অথবা বিইপি আপনারা যেটাই বলেন, এখানেও আমি একটা সেম হচ্ছে ইউরিনারি ব্লাডারের একটা হচ্ছে পিকচার আঁকার চেষ্টা করছি। তো এখানে দেখেন ডেট্রোসোল মাসেলের কি হবে, এখানে হচ্ছে বিপিএইচ কি করবে, ব্লাডারের টনিসিটিটাকে খুবই কমাই দিবে। মানে আপনার হচ্ছে এটাকে বলা হয় অ্যাটনিক ব্লাডার। অ্যাটনিক ব্লাডারের নাম আশা করি আপনারা সবাই শুনেছেন। তো যার টনিসিটি নাই সে কিন্তু কন্ট্রাক্ট করতে পারবে না কখনো। তো যখনই দেখা যায় যে মিকচুরেশন রিফ্লেক্স যে হওয়ার কথা ছিল, যেটা আমি বলেছিলাম 400 ml এ, 400 ml এর ডেট্রোসোল মাসেল কন্ট্রাক্ট করে প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনের মাধ্যমে তখন দেখা যেত স্ফিংটারটা রিল্যাক্স হয়ে যেত। কিন্তু যার ব্লাডারে কোনো টনিসিটি নাই, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 400 জায়গায় কি 500 600 700 ml আসার পরেও ডেট্রোসোল মাসল কন্ট্রাক্ট করছে না এবং সিগন্যাল হচ্ছে পৌঁছাচ্ছে না। তো সেটার জন্য হচ্ছে মেইনলি আপনার ওভারফ্লো ইনকন্টিনেন্স হয়। তো দেখা যাচ্ছে ব্লাডার একটা টাইমে ব্লাডারের ক্যাপাসিটি হচ্ছে 600, তো সে যখন হচ্ছে আপনার 700 800 900 পর্যন্ত হচ্ছে ইউরিনটা স্টোর করবে, তখন স্বাভাবিকভাবে ব্লাডার তো ওভারফ্লো করবেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, তখন হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। আপনি একটা সহজ বাংলা একটা কথা মনে রাখেন, যে ওভারফ্লো হলে বা কোনো পাত্রে, মনে করেন আমরা একটা কলসিতে পানি ধরছি, পানি ধরার পরে 600 ml এর জায়গায় যখন পানিটা হচ্ছে বেশি, আমরা যখন 700 ml পানিটা দিতে যাব, তখন সেটা কিন্তু উপচে পড়ে যাবে, তাই না? তো তখন আপনি কি করবেন, তখন আরেকটা পাত্র দিবেন, পাত্র দিয়ে পানিটাকে ধরার চেষ্টা করবেন। তো সেই পাত্রটাই হচ্ছে ইউরোবেকার ক্যাথেটার। তো সেইটার জন্য আমরা ওভারফ্লো ইনকন্টিনেন্সে হচ্ছে ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন করি। আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবং সেই সাথে দেখেন ফাংশনাল ইনকন্টিনেন্স নামে আরেকটা টার্ম আছে, যেটা ডেভিডসনে ওইভাবে বলা নাই। ডেভিডসনে হচ্ছে একটা এজিং যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা আমি অনেকেই দেখি যে হচ্ছে আপনারা মানে ছোট একটা চ্যাপ্টার, এবং সেই সাথে দেখা যায় যে আপনাদের এফসিপিএস পার্ট 1-এ দেখা যায় মেজর চ্যাপ্টার গুলো পড়ি আপনারা আসলে সময় পান না। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখা যায় যে ওই চ্যাপ্টারটা হয়তো বা মিস চলে যায়, কিন্তু আসলে ওই চ্যাপ্টারটা ইনফিনিটি স্টার, এবং এখানে সহজে খালি কয়েকটা বক্স পড়লেই, ফলের বক্সটা বলেন বা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সের বক্সটা বলেন, এবং হচ্ছে একটা এজিং এর সাথে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, এই বক্স গুলো কতগুলো বক্স পড়লে কিন্তু আপনার হচ্ছে এখানে এসবিএ এবং এমসিকিউ অ্যান্সার করা সম্ভব হয়। এখান থেকে গুটি কয়েক কোয়েশ্চেন একদম ডিরেক্টলি চলে আসে, এখান থেকে হচ্ছে খুব বেশি বানিয়ে স্যার আসলে কোয়েশ্চেন দেয় না। তো এই এই মার্কসটা যদি আপনি ক্যারি করতে পারেন, তো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হয়তো বা পাস করাটা আর বেশি সহজতর হয়ে যায়। আর এমআরসিপি পার্ট 1 এর ক্ষেত্রে মাস্ট, মানে এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট আসে, একটা অথবা দুইটা কোয়েশ্চেন আপনার জন্য আসতে পারে, এবং সিনারিও বেসড হচ্ছে কোয়েশ্চেন দিবে। তো সিনারিও কি কি সিনারিও হতে পারে, এটা আমি ক্লাসের শেষের দিকে আলোচনা করবো আপনাদের জন্য। আচ্ছা, এখন দেখেন ফাংশনাল যে ইনকন্টিনেন্স যেটা আছে, তো এখানে দেখেন যে হচ্ছে কোমরবিড ফিজিক্যাল কন্ডিশন, মানে কোন একটা পেশেন্ট যদি হচ্ছে আপনার সে ওয়াশরুমে যেতে পারছে না, সময় মতো ওয়াশরুমে যেতে পারছে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে ফাংশনাল ইনকন্টিনেন্স। এটা কখন হবে? যখন হচ্ছে পেশেন্ট হচ্ছে বেড রিডেন হয়ে যাবে। সাপোজ একটা পেশেন্ট স্ট্রোকের পেশেন্ট, তার হচ্ছে রাইট সাইডের হেমিপ্যারেসিস, তো সে কিন্তু আপনার অবশ্যই ঠিক টাইমে ওয়াশরুমে যেতে পারবে না। তো তখন দেখা যাবে যে তার একটা ফাংশনাল ইনকন্টিনেন্স হচ্ছে। এছাড়া আর কিছু কিছু হতে পারে ডিমেনশিয়া, পেশেন্ট তো মনেই করতে পারছে না, বা পেশেন্টের হচ্ছে ওরকম যে প্যারাসিম্পেথেটিক রিফ্লেক্স যে স্টিমুলেশন হচ্ছে, পেশেন্ট এগুলো কিছুই মনে করতে পারছে না। সেটার জন্য দেখা যায় যে পেশেন্টের হচ্ছে ডিমেনশিয়া থেকেও আপনার ফাংশনাল ইনকন্টিনেন্স হতে পারে। এবং যদি কোনো সিডেটিক মেডিকেশন খায় সে, তো তখন দেখা যাবে যে সে ওই রিফ্লেক্সটাই বুঝতে পারছে না, তখন হচ্ছে এরকম হতে পারে। এবং ইনজুরি অথবা ইলনেস, যেটা বললাম যে পেশেন্ট হচ্ছে ডিক্রিসড অ্যাম্বুলেশন, দ্যাট মিনস হচ্ছে পেশেন্ট যদি পুরোপুরি বেড রিডেন হয়ে যায়, পেশেন্ট ওয়াশরুমে যদি না যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার একটা ফাংশনাল ইনকন্টিনেন্স দেখা দিতে পারে। ওকে, আশা করি আপনাদের সবার হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
এখন হচ্ছে আপনাদের ইনভেস্টিগেশন, যে কোনো একটা ডিজিজ আপনি এখন হচ্ছে তাকে ডিউ টু হোয়াট, মানে এটা কিসের জন্য হয়েছে তার জন্য আপনি কি করবে, সর্বশেষ ব্লাডার ডায়রি আমাদেরকে মেনটেন করতে হবে মিনিমাম হচ্ছে 3 ডেজ এর জন্য। এবং সেই সাথে যদি ফিমেল পেশেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই দেখা যাবে যে ভ্যাজানাল এক্সামিনেশন করতে হবে, যে পেলভিক অর্গান গুলো প্রোল্যাপস আছে কিনা, অথবা হচ্ছে সে ইনভলেন্টারি, মানে আপনার হচ্ছে ভলেন্টারি কন্ট্রাকশন অফ দ্য পেলভিক ফ্লোর মাসল করতে পারছে কিনা, যেটার অপর নাম হচ্ছে কিজেল এক্সারসাইজ। কিজেল এক্সারসাইজ থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে কিজেল এক্সারসাইজ আমরা কোথায় করি। এবং সেই সাথে কি করবেন, আপনার অবশ্যই অবশ্যই ইউরিনারি ইনকন্টিনেন্স যেহেতু আছে, ইউটিআই কুড বি আ কজ। তার জন্য আপনার কি করতে হবে, ইউরিন ডিপস্টিক এবং কালচার করে আপনার ইউটিআই কে অবশ্যই এক্সক্লুড করতে হবে। এবং সেই সাথে ইউরোডাইনামিক স্টাডিটাকে আপনার হচ্ছে করতে হবে। এবং সেই সাথে আপনি আল্ট্রাসাউন্ড করতে পারেন বিপিএইচ দেখার জন্য, বা আপার মোটো টাইপ অফ মিউটিলেশন হয়েছে কিনা, সেই যাবতীয় জিনিসগুলো আর এখানে আমি আনিনি। আচ্ছা, এখন আসেন ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে একটা বলা হয়ে থাকে যে হচ্ছে প্রিডমিনেন্ট কোনটা, আর্জ ইনকন্টিনেন্স প্রিডমিনেন্ট নাকি স্ট্রেস ইনকন্টিনেন্সটা প্রিডমিনেন্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মিক্সড ইনকন্টিনেন্স বলেন বা হচ্ছে ফাংশনাল ইনকন্টিনেন্স বলে, এগুলোতে দেখা যায় হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং আমরা কজ করি। তো আপনাদের মেইন পরীক্ষায় যে আসবে, আমরা এখানে মিলে আজকে সেশনটা এই জন্য নিচ্ছি যাতে হচ্ছে আপনারা পরীক্ষা ওরিয়েন্টেড পড়াগুলো বুঝাতে পারেন এবং প্যাথোফিজিওলজিটা বুঝে দেখা যাবে এটা পরীক্ষার আগ পর্যন্ত যাতে মনে থাকে, সেটার জন্য হচ্ছে আমাদের আজকে এই সেশনটা নেওয়া। তো এই জন্য হচ্ছে আমরা খুব এক্সাম ওরিয়েন্টেড টপিক গুলো আলোচনা করছি। তো এখানে আর্জ ইনকন্টিনেন্স এবং স্ট্রেস ইনকন্টিনেন্স এর ম্যানেজমেন্টটা খুব ভালো করে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন যে যদি আপনার যদি আর্জ ইনকন্টিনেন্স থাকে, এই যে দেখেন আর্জ ইনকন্টিনেন্স যদি প্রিডমিনেন্ট থাকে তাহলে সবার ফার্স্টে আপনি ড্রাগে চলে যাবেন, ব্যাপারটা কিন্তু সেটা না। ঠিক আছে, সবার ফার্স্টে আপনার ব্লাডার রিট্রেনিং করতে হবে। রিট্রেনিং আপনি কতদিন করবেন, এটা হচ্ছে মিনিমাম আমরা 6 উইকস। 6 উইকস আমরা দেখা যায় যে হচ্ছে ব্লাডার রিট্রেনিং হচ্ছে করে থাকি। এবং সেই সাথে কি ড্রাগ দিবেন, ব্লাডার স্টেবিলাইজিং ড্রাগ, অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেটা আছে, মানে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা হচ্ছে ব্রডার টার্ম, সেটাকেই হচ্ছে অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ, আপনারা হচ্ছে সেই ব্রডার টার্মের মধ্যে অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগটা চলে আসে। তো এটার মধ্যে কোন কোন ড্রাগ গুলো আছে, সেটার মধ্যে আছে অক্সিবিউটাইনিন, টলটেরোডিন এবং হচ্ছে ডারিফেনাসিন। এবং অনেক সময় দেখা যায় যে হচ্ছে আহ সলিফেনাসিন ড্রাগটাও কিন্তু দিয়ে দিতে পারে। তো আমার এই যে আজকের যে স্লাইড গুলো আছে সেগুলো সবগুলাই নেওয়া হয়েছে পাস মেডিসিনের লেটেস্ট আপডেট থেকে। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, আমি মোটামুটি সবগুলাই যতটুকু ইউরিনারি ইনকন্টিনেন্স থেকে আসার মতো এবং পরীক্ষায় আসার মতো সবকিছু ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আচ্ছা, এখন আমার মনে প্রশ্ন আপনাদের, যে হচ্ছে এই যে অ্যান্টিমাস্কেনিক ড্রাগটা যে আমরা দিলাম, তো এখন হচ্ছে এই যে এই ড্রাগটাকে আমরা হচ্ছে ওল্ডার ওয়েমেন, সাপোজ আর্জেন্ট কন্টিনেন্স তো একটা ফিমেলের হতে পারে তাই না, তো সেই ক্ষেত্রে কি আপনি অ্যান্টিমাস্কেনিক ড্রাগ ইউজ করবেন নাকি করবেন না? এনিওয়ান, কেউ অ্যান্সার করতে চান? লাইভে যারা যারা আছেন তারা কি কেউ অ্যান্সার করতে চান? চাইলে আপনারা করতে পারেন অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন, এখন এখানে আমি একটা বোল্ড করে একটা রেড কথা দিয়ে আমি হচ্ছে মার্ক করে দিয়েছি যাতে হচ্ছে আপনাদের চোখে জিনিসটা ভাসে। সেটা হচ্ছে অ্যাভয়েড ইমিডিয়েট রিলিজ অক্সিবিউটাইনিন ইন ফ্রেইল ওল্ডার ওয়েমেন। এখন এই ফ্রেইল কথাটার অর্থ কি? ফ্রেইল কথাটার অর্থ হচ্ছে একটা ওল্ডার ওয়েমেন, মনে করেন 70 to 80 আপ একটা পেশেন্ট, তো তার দেখা যাচ্ছে যে মাইল্ড ইউটিআই এ অথবা দেখা যাচ্ছে যে কোন একটা ছোটখাটো একটা ফিভারে তখন দেখা যাচ্ছে পেশেন্ট বেড রিডেন হয়ে যাচ্ছে, সে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন গুলা সে হচ্ছে পারফর্ম করতে পারছে না। ওরকম টাইপের পেশেন্টকে আমরা বলে থাকি ফ্রেইল ওয়েমেন। তো ফ্রেইল ওয়েমেন অথবা ফ্রেইল ম্যান হতে পারে, এবং তখন দেখা যায় তাদের মাসেল উইকনেস থাকে এবং হচ্ছে এবং সেই সাথে আরো নানান ধরনের সমস্যা থাকে, দেখা যায় পেশেন্ট হচ্ছে বেড রিডেন হয়ে যায় সেরকম। তো এইসব আপনি পেশেন্টকে কখনোই কখনোই হচ্ছে আপনি অক্সিবিউটাইনিন দিবেন না। আচ্ছা, এখন আমার মনে প্রশ্ন, আপনারা কেন দিবেন না? তো এখানে একটা দেখেন, যখন আপনি ওল্ডার ওয়েমেনকে যখন দিবেন, অ্যান্টিমাস্কুলিনিক ড্রাগের কিন্তু অনেকগুলো সাইড ইফেক্ট আছে। তারা কি কি করে, তারা হচ্ছে আপনার ড্রিবলিং অফ স্যালাইভা করতে পারে, অথবা হচ্ছে সেই সাথে আপনার হচ্ছে পস্টুরাল হাইপোটেনশন করে, এটসেট্রা, যে এগুলো যে করছে, তো সেগুলোর জন্য হচ্ছে আপনি তখন মানে অ্যান্টি মাস্কুলিন ড্রাগের যে হচ্ছে সাইড এফেক্ট গুলো আছে সেগুলো চিন্তা করে আপনি হচ্ছে তখন এটা দিতে পারবেন না। তো এটার জন্য ওল্ডার ওয়েমেনের ক্ষেত্রে তখন আমরা কি ড্রাগ ইউজ করব, তখন আমরা যে ড্রাগটা ইউজ করব সেটা হচ্ছে মিরাবেগ্রন। মিরাবেগ্রন ড্রাগটা আমরা ইউজ করতে পারি যখন আপনার সিনারিওতে এরকম একটা মানে কথা থাকবে যে হচ্ছে ফ্রেল ওল্ডার একটা ওয়েমেন, অথবা ফ্রেল ওয়েমেনের কথা আপনাকে ডিরেক্টলি বলবে না, ডিরেক্টলি বললে তো আপনি জেনে গেলেন। তো এমআরসিপি কোয়েশ্চেন গুলো কিরকম টাইপের হয়, আপনাকে দেবে যে 78 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট আপনার কাছে আর্জেন্ট কন্টিনিউয়াস নিয়ে এসেছে, এখন হচ্ছে আপনার ড্রাগ অফ চয়েস কি, সাথে মনে করেন যে আরো মার্কার গুলা দিল, যে তার হচ্ছে ইউটিআই নাই এরকম টাইপের দিল, ডাব্লিউবিসি কাউন্টটা মনে করেন যে একটু বাড়তির দিকে দিল, এবং সেই সাথে মনে করেন যে ক্যালসিয়াম ফসফেট প্যারাথাইরয়েড লেভেল গুলা দিল আপনাকে কনফিউজ করার জন্য, এবং সেই সাথে দিল যে ওই যে, মানে আপনার ইনকন্টিনেন্সের জন্য ড্রাগ অফ চয়েস কি হবে। তো চোখ বন্ধ করুন, ড্রাগ অফ চয়েস হবে মিরাবেগ্রন। মিরাবেগ্রন কি বিটা 3 অ্যাগোনিস্ট। তো বিটা 3 অ্যাগোনিস্ট যেটা আছে এটা হচ্ছে পাস পেপারের কোয়েশ্চেন। তো তখন দেখা যায়
এমআরসিপি পার্ট ওয়ানে ফার্মা থেকে হচ্ছে কোয়েশ্চেন কিন্তু হয়, এবং ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন দেখা যায় পার্ট টু তে ওরকম না আসলেও পার্ট ওয়ানে কিন্তু প্রচুর আসে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন। তো মিরাবেগ্রুন কিন্তু বিটা থ্রি অ্যাগোনিস্ট, নট অ্যান্টাগনিস্ট। তো এই যে অ্যাগোনিস্ট জিনিসটা, তো এটা অনেকে ভুল করেন। তো এটা অবশ্যই আপনারা দেখবেন যে বিটা থ্রি অ্যাগোনিস্ট। তো এটার মেকানিজম অফ অ্যাকশন আপনি যখন পাস্ট পেপার সলভ করবেন তখন দেখবেন যে আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়েছেন। আচ্ছা, তো মেবি ইউজফুল ইজ দেয়ার ইজ এ কনসার্ন অ্যাবাউট অ্যান্টিকোলিনার্জিক যদি কোনো সাইড ইফেক্ট থাকে, যে সাইড ইফেক্ট গুলোর কথা বললাম যে পশ্চারাল হাইপোটেনশন, ড্রাউজিনেস যে পেশেন্ট গুলার হয়, তো সেগুলোর ক্ষেত্রে এটার জন্য আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা রিকমেন্ড করি না ফ্রেইল ওল্ডার ওয়েমেনের ক্ষেত্রে। এবং যদি দেখেন যে নকচুরিয়া হচ্ছে, তার রাতে হচ্ছে ইনকন্টিনেন্স, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেসমোপ্রেসিন দিবেন। সেক্ষেত্রে অন্য ড্রাগ না চুজ করে আপনি হচ্ছে ডেসমোপ্রেসিন দিবেন, এটা হচ্ছে গাইডলাইনে আছে। এবং সেই সাথে ওভার অ্যাক্টিভ ব্লাডারে কোনো পেশেন্ট যদি, তাতেও কোনো ট্রিটমেন্ট যদি রেসপন্ড না করে, সবার লাস্ট স্টেপ হিসেবে এটা, এই কোয়েশ্চেনটা আপনি এমআরসিপি পার্ট টু তে যখন আপনি পাস মেডিসিন সলভ করবেন তখন আপনি পেতে পারেন। সেটা তো এরকম টাইপের একটা সিনারিও থাকে যে হচ্ছে পেশেন্ট সার্জারি করতে ইন্টারেস্টেড না এবং সেই সাথে কোনো ড্রাগে হচ্ছে কাজ করছে না, তো তখন হচ্ছে লাস্টের ক্ষেত্রে আপনি হচ্ছে কোন ড্রাগ অফ চয়েস বা কোন ড্রাগটা আপনি দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে বোটুলিনাম টক্সিন টাইপ এ ব্লাডার ওয়াল ইনজেকশন, টাইপ এ নট টাইপ বি। তো তখন দেখা গিয়েছে পাস মেডিসিনের টাইপ এ টাইপ বি দিয়ে আপনাকে একটু কনফিউজ করেছে। তো এখানে টাইপ এ কথাটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন স্ট্রেস ইনকন্টিনেন্স, স্ট্রেস ইনকন্টিনেন্স খুবই সহজ। এটা মেইনলি ফিমেলদের ক্ষেত্রে হয়ে থাকে। এবং তাদের ক্ষেত্রে কি করতে হবে, যে আমি একটু আগে কি পড়িয়েছি আপনাদেরকে, যে রিস্ক ফ্যাক্টর যে থাকে, রিস্ক ফ্যাক্টরের মধ্যে যে হচ্ছে হাই যদি বিএমআই থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওয়েট রিডাকশন করতে পারতে হবে এবং ক্যাফেন ইনটেকটা অবশ্যই কমাতে পারতে হবে। কারণ ক্যাফেন ইনটেক করলেও কিন্তু দেখা যায় যে বারবার আপনার ইনকন্টিনেন্সটা হতে পারে। এবং আমি কি বলেছিলাম যে হচ্ছে একটা ভ্যাজিনাল ডেলিভারির একটা হিস্ট্রি দিবে অথবা হচ্ছে প্রোল্যাপসের একটা হিস্ট্রি দিবে। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, সবার ফার্স্ট আমরা ড্রাগে সুইচ করবো, ব্যাপারটা তা না। সবার ফার্স্ট আমরা কি করব, পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং করব। এটার ক্ষেত্রে 8টা কন্ট্রাকশন হতে হবে 3 টাইমস পার ডে, অ্যাটলিস্ট টানা হচ্ছে 3 মান্থসের জন্য। তো কি বলেছি, পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং করতে হবে, সেটা হচ্ছে 8টা কন্ট্রাকশন 3 টাইমস পার ডে ফর মিনিমাম 3 মান্থস। এটা করার পরে যদি দেখেন যে পেশেন্ট হচ্ছে রেসপন্ড করছে না, তখন আপনি আইদার সার্জারি করতে পারেন অথবা আপনি ড্রাগ ট্রিটমেন্টে চলে যেতে পারেন। তো মেডিসিনের যে পরীক্ষাগুলো হয় সেখানে আসলে সার্জারির নামগুলো আপনি জাস্ট রিডিং দিতে পারেন, সার্জারির নাম ওইভাবে আসে না পরীক্ষায়। তো এটার জন্য হচ্ছে মিড ইউরেথ্রাল টেপ প্রসিডিওর, ইন্ট্রামুরাল বাল্কিং এজেন্ট ইনজেকশন অথবা কল্প সাসপেনশন। আপনি জাস্ট হচ্ছে সার্জারি গুলোর নাম এমনি জাস্ট রিডিং দিতে পারেন অথবা নাম মনে রাখতে পারলে কোনো সমস্যা নেই। আর আপনি ড্রাগ কি দিবেন, স্ট্রেসের ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন, ডুলক্সিটিন। যদি যে হচ্ছে সার্জারিক্যাল প্রসিডিওরকে সে রিফিউজ করছে, তাহলে সেই ক্ষেত্রে পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং এ যদি কোনো কাজ না হয়, তাহলে ফার্দার ড্রাগ অফ চয়েস হবে ডুলক্সিটিন। এটা কি, এটা হচ্ছে আপনার এসএনআরআই। এসএনআরআই কি, সেরোটোনিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন রিঅ্যাপটেক ইনহিবিটর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন হচ্ছে এটা মনে করেন যে হচ্ছে মিলিয়ন ডলার একটা হচ্ছে স্লাইড। কেন বললাম, কারণ মানে পরীক্ষার যে কোয়েশ্চেন কিন্তু মেইনলি হচ্ছে এই টাইপেরই থাকে, যে অ্যান্টিকোলিনার্জিক আপনি হচ্ছে আর্জিন কন্টিনেন্সে যদি পেশেন্টের যদি কনফিউশন থাকে ইন এল্ডারলি পিপল, তখন সেক্ষেত্রে কি দিবেন, মিরাবেগ্রন দিবেন। আচ্ছা, এই কথাটা কেন বললাম, এই কথাটা কিন্তু একটু আগে আমি বলে ফেলেছি, যে আপনি দেখেন আর্জিন কন্টিনেন্সে কি হয়, যে আপনি অ্যান্টিকোলিনার্জিক দিলেন, দেওয়ার পরে এটার তো অ্যাডভার্স ইফেক্ট হিসেবেই ড্রাউজিনেস থাকে, পস্টারাল হাইপোটেনশন থাকে। তো সেই ক্ষেত্রে আপনার পেশেন্ট অলরেডি এল্ডারলি পিপল, যার ক্ষেত্রে হচ্ছে কনফিউশনটা প্রিডমিনেন্ট। তো পেশেন্ট যার অলরেডি কনফিউশন আছে, তাকে যদি আপনি অ্যান্টিকোলিনার্জিক দেন, তাহলে তাহলে পেশেন্টটা আরো বেশি ডেটোরিওরেট করবে। তো সেই ক্ষেত্রে তার কনফিউশনটা আরো বেশি বাড়াই দিবে। তো এটার জন্য আপনার হচ্ছে প্রেফারেবল ড্রাগ অফ চয়েস কি হবে, মিরাবেগ্রন, যেটা বলেছি বিটা থ্রি রিসেপ্টর অ্যাগোনিস্ট। এই এই লাইনটা জাস্ট আলাদা আনার উদ্দেশ্য হচ্ছে যে একটু রেড বোল্ড করে লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে পরীক্ষার হলে এটা ভুল না করে। এবং এখান থেকে দেখবেন পাস মেডিসিন বা পাস টেস্টে প্রচুর কোয়েশ্চেন আছে। এবং আরেকটা জিনিস দেখেন, অ্যান্টি মাসকুলিনিক ড্রাগ যে আছে, অক্সিবিউটাইনিন এবং টলটারডিন যেটা আছে, দ্য ইউজুয়াল ট্রিটমেন্ট ফর আর্জ ইনকন্টিনেন্স আর কন্ট্রা ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ আ হিস্ট্রি অফ ইউরিনারি রিটেনশন। এখন আমাকে একটা কথা বলেন, যে এখানে আমরা হচ্ছে অক্সিবিউটাইনিন এবং টলটারডিন মেইনলি কি করে, তার কাজটা কি? সে কিন্তু হচ্ছে মানে আপনি ইউরিনারি রিটেনশনে দিলে তার কি হবে, তার বা সে কিন্তু ব্লাডারের টোনিসিটিটাকে কমিয়ে দেয়। তো দেখেন একটা পেশেন্ট হচ্ছে অলরেডি তার ইউরিনারি রিটেনশন, তার টোনিসিটিটা এমনি কম, তার মধ্যে আপনি যদি তাকে আরো বেশি অ্যান্টিমাসকেরিনিক দেন, তো তাহলে গিয়ে কি তার টোনিসিটিটা আরো কমে যাবে এবং সেই সাথে ইউরিনারি রিটেনশনটা আরো বেশি অ্যাগ্রাভেট হবে।
তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই যে ওভারফ্লো ইনকন্টিনেন্স যেটা আছে, যেখানে টনিসিটি হচ্ছে কমে যায়, বা যদি কোনো পেশেন্টের যদি হিস্ট্রি অফ ইউরিনারি রিটেনশন কথাটা পরীক্ষার প্রশ্নে যদি উল্লেখ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ লাগবে, অক্সিবিউটানিন এবং টলটেরিডিন আপনি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি অন্য ড্রাগ হচ্ছে ইউজ করবেন। এখন আমাকে একটা কোয়েশ্চেন বলেন, একটা কোয়েশ্চেনের আপনারা অ্যান্সার দেন, সেটা হচ্ছে একটা পেশেন্ট ইউটিআই নিয়ে এসেছে। হ্যাঁ, তো তার ক্ষেত্রে কি আপনি হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ গুলা দিবেন কি দিবেন না? এনিওয়ান? আচ্ছা, আমি এটার অ্যান্সারটা বলে দিচ্ছি যে ইউটিআই কি হয় মেইনলি, ইউটিআই তো অলরেডি তার হচ্ছে ইউরিনারি রিটেনশনের একটা হিস্ট্রি থাকে, সেম জিনিস ইউরিনারি রিটেনশনের একটা হিস্ট্রি থাকে, টনিসিটি দেখা যায় যে অত বেশি থাকে না। তো এটার মধ্যে আপনি অ্যান্টি মাস্কুলিন দিলে পেশেন্ট আরো বেশি ডেটোরিওরেট করবে, উল্টা দেখা যাবে ইউরিনারি রিটেনশন হয়ে ওখানে আপনি অর্গানিজম গ্রো করার জন্য তাকে সুযোগ করে দিচ্ছেন। তো সেটার জন্য আপনি ইউটিআই হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই অ্যান্টি মাস্কুলিনিক ড্রাগ দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন? আপনি নর্মাল ইউটিআই ট্রিটমেন্ট করবেন। ইউটিআই ট্রিটমেন্ট করলে পেশেন্ট উইল রিজলভ। এখন আমি আপনাদের সুবিধার্থে একটা হচ্ছে ফ্লো চার্টে আমার আজকে পুরো পড়াটা হচ্ছে এখানে গুছিয়ে ফেলেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা ওয়েমেনের কথা বলা আছে, এটা হচ্ছে আমি একটা অনলাইন থেকে একটা ফ্লো চার্ট নিয়েছি, যেখানে পাস মেডিসিনের আমি যে কথাগুলো বলেছি এটা সুন্দর মতো করে দিয়ে আছে। তো আমরা একটু চলেন দেখে ফেলি। আপনি যদি এই ফ্লো চার্টটা পড়েন পরীক্ষার আগে, জাস্ট এটা একটু চোখ বুলালেই হবে, আপনার ভেতরের কথাগুলো আর না পড়লেও সমস্যা নাই। এখন দেখেন, একটা ওমেন যদি হচ্ছে ইনকন্টিনেন্স নিয়ে আসে, তাহলে সবার ফার্স্টে আপনি কি করবেন? সবার ফার্স্টে আপনি ডায়াবেটিস মালাইটাস এবং সেই সাথে ইউটিআইটাকে আপনাকে এক্সক্লুড করতে পারতে হবে। তারপর আপনি কি করবেন? ইনভেস্টিগেশন গুলো করে ফেলবেন, যেটা বললাম যে হচ্ছে আপনার ইউরিনারি ডিপস্টিক, তারপর হচ্ছে কালচার, তারপর আপনি ভ্যাজানাল এক্সামিনেশন করে দেখবেন যে হচ্ছে প্রোল্যাপস আছে নাকি, এবং সেই সাথে ইউরোডাইনামিক ফ্লো স্টাডিজ, যেটা হচ্ছে মানে পুরুষদের ক্ষেত্রে করা হয়, সেটা আপনি করবেন। আচ্ছা, করার পরে আপনি ইনভেস্টিগেশন সব করা করা শেষ, আপনার আল্ট্রাসাউন্ড করে দেখতে পারেন যে পোস্ট ভাইরাল রেসিডিউটা কত থাকে। নর্মালি কত থাকে পোস্ট ভাইরাল রেসিডিউ? ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে হচ্ছে 30 হচ্ছে পর্যন্ত নর্মাল, ওল্ডারদের ক্ষেত্রে 100 পর্যন্ত নর্মাল, 100 ml পর্যন্ত নর্মাল বলা হয়। তো পিভিআরটা অবশ্যই আমাদেরকে দেখা লাগে। তো আল্ট্রাসাউন্ড আপনি যখন করবেন এবং সেই সাথে উইথ হচ্ছে আপনার আল্ট্রাসাউন্ড অফ দ্য হোল অ্যাবডোমেন উইথ হচ্ছে পোস্ট ভাইরাল রেসিডিউটা আপনাকে অবশ্যই দেখতে হবে, টু ডায়াগনোস দ্য কেস অফ হচ্ছে বিপিএইচ অথবা বিইপি। ওকে ফাইন। এখন আপনি কি করবেন? এখন হচ্ছে আপনি প্রিডমিনেন্ট টাইপ আপনার কোনটা, যদি হচ্ছে স্ট্রেস প্রিডমিনেন্ট হয়, স্ট্রেসে ইউজুয়ালি দেখা যায় যে ফিমেল পেশেন্ট হচ্ছে আপনাকে দিবে এবং ফিমেল পেশেন্টের একটা হিস্ট্রি দিবে। তো তার হচ্ছে স্ট্রেস অ্যান্ড ইনকন্টিনেন্স যদি হচ্ছে, তাহলে পেলভিক ফ্লোর আপনি ট্রেনিং করবেন। পেলভিক ফ্লোর ট্রেনিং আমি কি বলেছিলাম? 8টা কন্ট্রাকশন হইতে হবে, এবং সেই সাথে কি বলেছিলাম? 3 times পার ডে ফর কনজিকিউটিভ হচ্ছে 3 মান্থসের জন্য। এটা পুরাটা করার পরে তারপর যদি পারসিস্টেন্ট যদি সিমটম থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট যদি সার্জারি করতে চায় ফাইনিটিস, তখন হচ্ছে আপনি সার্জিক্যাল অপশনে সুইচ করবেন। আর পেশেন্ট দেখা যায় যে সার্জারির অপশনটা ইউজুয়ালি আমাদেরকে দেয় না পরীক্ষায়, আমাদেরকে দেয় হচ্ছে কোন ড্রাগ অফ চয়েস। এক্ষেত্রে হচ্ছে পেলভিক ফ্লোর ট্রেনিংটা ফেল হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোন ড্রাগ আপনি ইউজ করবেন? সেক্ষেত্রে আপনার ড্রাগ অফ চয়েস হবে ডুলক্সিটিন। ওকে, যেটা কি এসএনআরআই, সেরোটোনিন অ্যান্ড নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর। ওকে ফাইন। নাও আপনি যদি দেখেন যে হচ্ছে আর্চ প্রিডমিনেন্ট, আর্চ ইনকন্টিনেন্সের মধ্যে নকচুরিয়া আছে নাকি নাই। যদি নকচুরিয়া থাকে, তাহলে আপনার আর অন্য কোনো ড্রাগ দেওয়ার দরকার নেই, আপনি সরাসরি হচ্ছে ডেসমোপ্রেসিনে চলে যাবেন। আর তারপর কি করবেন? ফার্স্ট লাইনের ক্ষেত্রে আপনি কি করবেন? ব্লাডার রিট্রেনিং করবেন। রিট্রেনিং করার পর ব্যাপারটা পারসিস্ট করছে, এখন আপনি দেখবেন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্টটা তার আছে কি না। ঠিক আছে, মানে ফ্রেইল ওয়েমেন কিনা বা ফ্রেইল মেন কিনা, এটা আপনি দেখবেন। দেখার পর অ্যান্টিকোলিনার্জিক যদি পোস্টারাল হাইপোটেনশন, ড্রাউজিনেস, বা যদি হচ্ছে এরকম টাইপের যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? মিরাবেগ্রন দিবেন, যেটা বললাম বিটা 3 অ্যাগনিস্ট। এবং যদি অ্যান্টিকোলিনার্জিকের কোনো সাইড ইফেক্টের ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে 50 বছর সাপোজ, এবং তার হচ্ছে এরকম কোনো হিস্ট্রি দিচ্ছে না কোয়েশনে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যান্টি মাস্কিনিক ড্রাগ যেটা বললাম হচ্ছে অক্সিবিউটানিন, টলটেরোডিন, তারপর হচ্ছে সলিফেনাসিন, এই ড্রাগগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরেও হচ্ছে পেশেন্টের যদি এই ট্রিটমেন্ট অ্যান্টি মাস্কেরিনিক ড্রাগ এবং হচ্ছে ব্লাডার রিট্রেনিং দেওয়ার পরে যদি পেশেন্ট যদি ভালো না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো রিফ্রাক্টরি ওভার অ্যাক্টিভ ব্লাডার। রিফ্রাক্টরি ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে আমরা কি করে থাকি? সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কি বোটুলিনাম টক্সিন ইনজেকশন হিসেবে দিব। বোটুলিনাম টক্সিক সাবটাইপ হচ্ছে এ, নট বি। তো এটা হচ্ছে এমআরসিপি পার্ট 2 তে আপনি কোয়েশ্চেন পাবেন, পাস মেডিসিনে পাবেন। তো সেখানে দেখা যায় বোটুলিনাম টক্সিন আমরা এ দিয়ে থাকি। আর তারপর যদি হচ্ছে দেখেন যে রিফ্রাক্টরি ওভার অ্যাক্টিভ ব্লাডার নাই, তো তাহলে সেক্ষেত্রে হচ্ছে নন সার্জিক্যাল কেয়ার হিসেবেই আপনি আপনার ট্রিটমেন্টটা সম্পন্ন করবেন। আশা করি আমার সেশনটা অনেক বেশি হেল্পফুল ছিল আপনাদের জন্য। আমার হচ্ছে খুব ছোট একটা টপিক ছিল, কিন্তু ইনফিনিটি স্টার একটা টপিক। আশা করি এগুলো যদি আপনারা পড়েন, এর বাইরে থেকে ইউরিনারি ইনকন্টিনেন্সে আশা করি আর কোনো হচ্ছে কোয়েশ্চেন আসবে না। এবং হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন, আনমিউট করে করতে পারেন। আর আদারওয়াইজ আমার হচ্ছে আরেকটু কিছু কথা বলার আছে।
সেটা হচ্ছে আপনাদের এমআরসিপি পার্ট 1 এর জন্য আমাদের কিছু ব্যাচ হচ্ছে আমরা ওপেন করেছি আপনাদের স্বার্থে। এবং সেই সাথে বলা বাহুল্য যে হচ্ছে আপনারা দেখা যায় যে আমাদের ইনবক্স অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকেন যে হচ্ছে আপু বা ভাইয়া এই ব্যাচটা কবে খুলবে বা কবে খুললে আমাদের জন্য সুবিধা হবে। তো আপনাদের উইশই হচ্ছে আমাদের কমান্ড। তো সেই হিসেবে আমরা হচ্ছে এমআরসিপি পার্ট 1 এর এক্সাম ব্যাচ খুলতে যাচ্ছি জানুয়ারি 27 ডায়েট উপলক্ষে। এটা হচ্ছে 16 আগস্ট 2:30 PM থেকে শুরু হবে। তো এখানে আমাদের অ্যাডমিশন ওপেন আছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে 13টা সাবজেক্ট ফাইনাল নিয়ে থাকবো, 2টা মক টেস্ট এবং 13টা হচ্ছে এক্সক্লুসিভ আমরা সলভ ক্লাস নিয়ে থাকবো। টিপস এন্ড ট্রিক্স ক্লাস বিফোর এক্সাম তো থাকছে, এবং প্রিভিয়াস ইয়ার রিকল ফিডব্যাক সেশন যেটা থাকছে সেটা আপনাদের জন্যও থাকছে। তো এখন আমাদের বলে রাখা ভালো আপনি এই ব্যাচে কেন ভর্তি হবেন। তো দেখেন, আমি যখন 25 জানুয়ারি ডাইটে পরীক্ষা দিয়েছি তখন দেখা গেছে আমি নিজে হচ্ছে জেনেসিস এর আউটলায়ারের একটা এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম। তো এক্সাম ব্যাচে দেখা যায় যে আমরা যারা হচ্ছে ট্রেনি অবস্থায় থাকে বা রেসিডেন্ট অবস্থায় থাকে তারা দেখা যায় যে আরেকটা হচ্ছে বিদেশি ডিগ্রি করার জন্য তখন দেখা যায় একটা এমআরসিপি দিচ্ছি। বাট আমাদের দেখা যায় ডিউটি থাকে, এত বেশি বাসায় প্রেশার থাকে, তো সেটার জন্য দেখা যায় আমাদের পড়া ওরকম হয় না। তো সেটার জন্য আপনাকে একটা প্রেশারে থেকে যদি আপনি হচ্ছে 1 সপ্তাহ সময় পান, 1 সপ্তাহ সময় মনে করেন আপনার হচ্ছে পড়া অলরেডি হয়ে গিয়েছে, পাস মেডিসিন পাস টেস্ট আপনার সলভ করা হয়ে গিয়েছে বা পড়ছেন, এমন সময় আপনি যদি একটা এক্সাম ব্যাচে ভর্তি হন, আপনাকে 1 সপ্তাহ সময় দিবে। 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনি হচ্ছে প্রথমে থিওরি পড়বেন। থিওরি পড়ার পর আপনি কি করবেন, পাস মেডিসিন সলভ করবেন। পাস মেডিসিনে সাপোজ নেফ্রোলজিতে যদি 250 কোয়েশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে 100 কোয়েশ্চেন দেখা যায় যে আপনি যখন সলভ করবেন, সলভ করার পর 150 কোয়েশ্চেন রিপিট হয়, তখন আপনি এক্সপ্লেনেশন গুলো না পড়লে কোনো সমস্যা নাই, শুধুমাত্র যেগুলো ভুল হচ্ছে শুধুমাত্র সেই এক্সপ্লেনেশন গুলো পড়বেন। এবং সেই সাথে পাস টেস্ট মাস্ট মাস্ট সলভ করতে হবে। অনেকে আছে যে নোটস এন্ড নোটস পড়তে পছন্দ করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। নোটস এন্ড নোটস পড়লে আপনার অবশ্যই একটা ভাস্ট একটা নলেজ হবে, এবং এটা যদি আপনি রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারেন তাহলে 700 থেকে 800 মার্কস আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। ওকে। আর হচ্ছে পাস টেস্ট আপনারা চাইবেন যে হচ্ছে 70 to 80% যাতে আপনারা সলভ করে যান, কারণ পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু মেইনলি পাস টেস্ট বেসডই হয়ে থাকে। এবং সেই সাথে পাস পেপার আপনারা সলভ করবেন। পাস পেপার হচ্ছে আপনার পরীক্ষার 1 থেকে 1.5 মাস আগে থেকে পাস পেপার প্রিভিয়াস ডাইটের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আপনারা সলভ করবেন। তো ওখান থেকে দেখা যায় 2 থেকে 3টা কোয়েশ্চেনের লাগ ভালো থাকে, তাহলে হুবহু কমন পড়ে যায়, যেমন আমার নিজের ডায়েটেও কমন পড়েছে। আশা করি আপনারা এক্সাম ব্যাচ সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে নেক্সট আমাদের যে ব্যাচ, আরো আরো কিছু ব্যাচ আপনাদের ওপেন আছে। তো সেটার মধ্যে হচ্ছে আমাদের মেডিসিন অনলাইন মেডিসিন কি কনসেপ্ট ব্যাচ এমআরসিপি পার্ট 1 জানুয়ারি 27। আচ্ছা, এই ব্যাচে কি কি থাকছে, এই ব্যাচে হচ্ছে 11 টোটাল লেকচার ক্লাস থাকছে, 2টা মক টেস্ট থাকছে এবং একটা টিপস এন্ড ট্রিক্স ক্লাস থাকছে। তো এটার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অলরেডি হয়ে গিয়েছে, বা ক্লাস হচ্ছে খুব বেশি একটা হয় নাই, তো আপনি চাইলে আমাদের সাথে এখনো জয়েন করতে পারেন। টিপস এন্ড ট্রিক্স ক্লাসটা মানে মেইনলি হচ্ছে কি কনসেপ্ট ব্যাচটা কাদের জন্য। তো এখানে আমরা ডেভিডসন এবং সেই সাথে আমাদের যে পাস মেডিসিন আছে, তো সেটা আমরা কোয়েন্সাইজ করে পড়িয়ে থাকি। মনে করেন আপনার পড়া একবার শেষ হয়ে গিয়েছে, তখন হচ্ছে আপনি পরীক্ষা ওরিয়েন্টেড পড়া, এখন এত বড় ভাস্ট ডেভিডসন বা এত বড় ভাস্ট পাস মেডিসিন আপনি তো প্রথমবার যখন এক্সাম দিতে যাচ্ছেন তখন কিন্তু আপনি জানবেন না যে হচ্ছে আপনার কোন টপিক আপনার জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যে ধাপটা পার করে এসেছি আমরা কিন্তু জানি, এবং আমরা কোয়েশ্চেন নিয়ে পরীক্ষার কোয়েশ্চেন অলওয়েজ অ্যানালাইসিস করতে থাকি। তো সেই হিসাবে আমাদের কিন্তু আইডিয়া আছে যে কোত্থেকে বেশি কোয়েশ্চেন হয়। তো আমাদের মেইন ফোকাসই থাকে যে আপনাকে পরীক্ষা ওরিয়েন্টেড একটা দিক নির্দেশনা দেওয়া এবং শর্টকাটে এবং টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে, এবং কোন জিনিসটা থাকলে বা কোন ফিচারটা থাকলে আপনি কি চিন্তা করবেন ওই দিকে আপনাকে একটা দিক নির্দেশনা দেওয়া। তো এটা অবশ্যই আপনাদের যারা এফসিপিএস পার্ট 1 মনে করেন যে যাদের হচ্ছে 210-এর তো পাস, তো মনে করেন যে 2-3 মার্কসের জন্য অথবা খুব কম মার্কসের জন্য হচ্ছে না, অথবা মনে করেন যে খুব বেশি মার্কসের জন্য যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এটা একটা গেম চেঞ্জিং একটা ব্যাচ হতে পারে আপনার জন্য। এবং সেই সাথে দেখা যায় যে আপনাদের যে এফসিপিএস পার্ট 1 যে এসবি গুলো থাকে ওগুলা কিন্তু এমআরসিপি ওরিয়েন্টেডই থাকে, বা দেখা যায় ক্লিনিক্যাল যে কোয়েশ্চেন গুলো ওগুলো দেখা যায় যে আপনি এমআরসিপি যদি 5 মিনিট সলভ করেন আপনি কিন্তু অনেক বেশি ভালো একটা মার্কস ক্যারি করে আপনি পাস করে আসতে পারবেন এফসিপিএস পার্ট 1। এবং সেই সাথে যেহেতু আমরা এমআরসিপি পার্ট 1 জানুয়ারি 27 ডায়েটকে টার্গেট করছি, তো সেই সাথে আমাদের এমআরসিপি পার্ট 1 জানুয়ারি 27 ডায়েটের জন্য কিন্তু পড়াটা আলটিমেটলি হয়ে যাচ্ছে, কারণ এফসিপিএস এবং এমআরসিপির সিলেবাস কিন্তু 60 to 70% ক্ষেত্রেই সেম থাকে। তো আমাদের দক্ষ যে মেন্টর আছে, মেন্টর দিয়ে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। তো আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের ব্যাচের মধ্যে। আমাদের জেনেসিস আউটলেট যে ফেসবুক পেজ আছে এবং আমাদের হচ্ছে স্ক্রিন নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে ব্যাচগুলোতে ভর্তি হতে পারবেন। এবং সেই সাথে আপনাদের যদি কারো কাছে মনে হয় যে পাস মেডিসিন অথবা পাস টেস্ট ব্যাচে শুধুমাত্র ভর্তি হতে চাচ্ছেন জানুয়ারি 27 ডাইটের জন্য, সেই ক্ষেত্রে আমাদের ব্যাচ হচ্ছে রানিং আছে। এবং সেই সাথে আমাদের লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ তো রানিং আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে, থিওরি পড়ানো হবে, এবং সেই সাথে সেই কোয়েশ্চেন গুলা ক্লাসে হচ্ছে টপিক ওয়াইজ ধরে ধরে কোয়েশ্চেন গুলা সলভ করানো হবে। এবং পরবর্তী ক্লাসের আগে হয়তো বা একটা হচ্ছে পরীক্ষা হবে 20-তে হচ্ছে প্রশ্ন থাকবে, 20-এর মধ্যে আপনি কত পান সেটা আপনি দেখে আপনার যাচাই করার সুযোগ আছে। এবং সব শেষে তো হচ্ছে মক টেস্ট এবং টিপস এন্ড ট্রিক্স ক্লাস তো সবার জন্য উন্মুক্ত থাকছে।
তো আমি অনেক সময় নিয়ে ফেললাম, আশা করি আমার সেশনটি আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে ব্যাচ সম্পর্কে অথবা যে আজকে আমি ইউরিনারি ইনকন্টিনেন্স টপিকটা পড়িয়েছি আমাকে জিজ্ঞেস করতে পারেন। পার্টিসিপেন্টস, আপনাদের যাদের কোনো কোয়েরি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। আর ইন কেস যদি আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আমার সেশনটি আজকে এখানেই শেষ করছি। আবার হয়তোবা কোনো একটা ইম্পর্টেন্ট টপিক মাস্টারিং ইমার্সিপি নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, জেনেসিসের সাথেই থাকুন। ধন্যবাদ।